তাই তো? তাহলে আমরা আলোর আগে সম্ভবত চোখ, ক্যামেরা ইত্যাদি পড়িয়ে দিয়েছি। আজকে আমরা যে আলোর টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ। এই দুটো টপিক নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে এবং আমরা এখানে আলোচনা করব বিচ্ছুরণ নিয়ে। বিচ্ছুরণ কাকে বলে? স্যার আইজ্যাক নিউটন প্রথম দেখালেন যে প্রিজমের মতো যদি কোনো স্ট্রাকচার, প্রিজম কি জিনিস আমরা প্রতিসরণ অধ্যায়ে পড়িয়েছিলাম, মনে করে দেখতে পারো। প্রিজমের মতো কোনো যদি স্ট্রাকচার থাকে এবং সেই জায়গায় যদি সাদা আলো আমি পাঠাই, তাহলে সেই সাদা আলো কি হচ্ছে, 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি, সব থেকে ওপরে কি থাকছে ভাই? লাল। সব থেকে নিচে কি থাকছে? বেগুনি। এবং মাঝে কি থাকছে? ভিভ জিওর, তোমরা যদি মনে করতে পারো বেনিয়া সহ কলা। আমরা এরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি কালারের। কেমন? একদম নিচে থাকছে বেগুনি, সব থেকে উপরে থাকছে লাল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সব থেকে বেশি বিচ্যুতি যেটা হয়েছে সেটা হচ্ছে বেগুনি আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বেগুনি সব থেকে নিচে নেমে গেছে এবং সব থেকে কম বিচ্যুতি হয়েছে, সব থেকে কম বিচ্যুতি হয়েছে কার? না তো লালের। তাহলে এইরকম করে আমরা যদি কোনো যৌগিক আলো বা সাদা বর্ণের আলোকে কোনো প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে এরকম 7টা বর্ণে ভেঙে যায়। এই ঘটনাটাকে আমরা বলছি কি? বিচ্ছুরণ। তুমি দেখতে পাচ্ছ ডায়াগ্রামে যে প্রিজমের মতো একটা স্ট্রাকচার নেওয়া আছে, সেখানে আমি সাদা আলো পাঠাচ্ছি, সাদা হোয়াইট লাইট পাঠাচ্ছি। এই হোয়াইট লাইট কি হচ্ছে? ভেঙে যাচ্ছে ভাই। তার মানে আইজ্যাক নিউটন এর দ্বারা বোঝালেন যে সাদা বর্ণ অ্যাকচুয়ালি 7টা বর্ণের সমন্বয় তৈরি। সেগুলো কি না তো সাদার মধ্যে অ্যাকচুয়ালি 7টা বর্ণ ঢুকে আছে, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি এই কালারগুলো, এবং এগুলো মিলেই কি তৈরি হচ্ছে? আমার 7টা বর্ণ। এই ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ। বিচ্ছুরণ কেন হলো হঠাৎ? হোয়াই? এরকম কেন হলো? শূন্য মাধ্যমে এই যে সমস্ত বর্ণ, লাল, নীল, সবুজ, হলুদ, এগুলো এই সমস্ত বর্ণের বেগ একই হয়। অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে লালের যা বেগ, নীলের যা বেগ, হলুদের যা বেগ, সবুজের সবার বেগ সেম। এবার তুমি ইমাজিন করো, নিজেকে কল্পনা করো যে একটা রেস দেখছো। রেস কেমন দেখছো? যে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো আর সামনে দিয়ে সব দৌড়াচ্ছে। এবার রেস যখন হবে সামনে দিয়ে সবাইকে এক লাইনে দাঁড় করাবে। তার মানে আমি যদি স্টেপ নিয়ে এরকম ভাবে থাকি, তাহলে আমার পরপর এরকম করে সবাই স্টেপ নিয়ে বসে আছে, এবং আমি যদি তাদের সোজাসুজি তাকাই, তাহলে আমি একজনকে দেখতে পাবো, পেছনগুলোকে আর দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ সবাই তো এক লাইনে দাঁড়িয়ে আছে, এবার সবার হাইট সেম। এখন যদি সবাই সেম ভাবে দৌড়াই আর আমিও তার সঙ্গে দৌড়াই, তাহলে আমি কিন্তু এই পেছনের ব্যক্তিগুলো কাউকে দেখতেই পাবো না। তার মানে এখানেও তাই হচ্ছে, অ্যাকচুয়ালি এই 7টা বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি হয়ে যাচ্ছে, এবং তারা যখন একই বেগে দৌড়াচ্ছে তাদেরকে আমি আলাদা আলাদা আর করতে পারছি না, সব একই রকম মনে হচ্ছে। কিন্তু যখনই আমি প্রিজমে ফেলছি, এই প্রিজম কাঁচ দিয়ে তৈরি বা অন্য কোনো মাধ্যম দিয়ে তৈরি, সেই জায়গায় কি হচ্ছে? এদের বর্ণের বেগ আলাদা। কাঁচ মাধ্যমে লালের বেগ সব থেকে বেশি আর বেগুনির বেগ সব থেকে কম। সব থেকে বেশি বেগ বলে সোজা বেরিয়ে গেছে, হ্যাঁ না বলো? আর বেগুনির বেগ সব থেকে কম বলে ও কি হচ্ছে? আস্তে আস্তে গেছে। সেই জন্য আমরা মাথায় রাখবো যে কাঁচ মাধ্যমে লাল বর্ণের বেগ সব থেকে বেশি আর বেগুনির বেগ সব থেকে কম। তোমাদের স্কুলের পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিল কোন এক স্কুলে, মনে পড়ছে না আমার। তো লাল বর্ণের বেগ সব থেকে বেশি আর বেগুনির বেগ সব থেকে কম, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। তাহলে আলাদা আলাদা বেগ হওয়ার কারণে তারা কি হয়ে যাচ্ছে? এখানে পৃথক হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তার ফলে আমি এখানে আলোর একটা পটি দেখতে পাচ্ছি, এইটাকে বলবো বর্ণালী, নাকি রে? বর্ণালী বলা হয়, স্পেকট্রাম। সো বর্ণালী কাকে বলা হয়? না তো সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে পরে 7টা বর্ণে ভেঙে যায়। এই 7টা বর্ণের যে পটি পাও তাকে বলবো আমরা কি? বর্ণালী। তো বেসিক্যালি বর্ণালী মানে কি? যেখানে আলোর অনেক রকম রং থাকবে। যেমন ধরো আমরা প্রকৃতিতে এরকম একটা দেখতে পাই, সেটার নাম কি বলতো? রামধনু। রামধনুতে দেখবে এরকম সাদার আলো সূর্যের পড়ে সেখান থেকে লাল, হলুদ, সবুজ ইত্যাদি বর্ণের একটা রঙের একটা যেন স্ট্রিপ মানে বুঝো নিশ্চয় যে এরকম একটা দেখা যায়। কিন্তু সেখানে 7টা বর্ণকে তুমি আলাদা আলাদা ভাবে চিনতে পারবে না। খুব কেয়ারফুলি যদি ওয়াচ করো, 4টে কালার তুমি দেখতে পাবে। অনেক কালার, যেমন বেগুনি ওর মধ্যে খুঁজে পাওয়া যায় না, দেখবে বেগুনি খোঁজা খুব মুশকিল হয়ে যায়। বেগুনি নীল মিলে মনে হয় একটাই কালার নীল হয়ে গেছে। সেরকমই দেখবে তুমি হলুদকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, কমলা হলুদ মিশে গিয়ে ওই কমলা অরেঞ্জ কালারটাই থাকে।
এই জন্য এই বর্ণালীটাকে বলবো প্রাকৃতিক অশুদ্ধ বর্ণালী। অশুদ্ধ কেন? শুদ্ধ হলে সবটা বর্ণালী আমি আলাদা আলাদা ভাবে চিনতে পারতাম। তার মানে এখানে যেমন ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন আলাদা আলাদা আছে, রেনবোতে এরকম আলাদা আলাদা হচ্ছে না। সেই কারণে রেনবোটাকে বলছি আমরা অশুদ্ধ। অশুদ্ধ কেন? মিলেমিশে গেছে। অশুদ্ধ মানে মিলেমিশে গেছে। যদি আলাদা আলাদা ভাবে হতো তাহলে সবগুলোকে আমরা বলতাম শুদ্ধ বর্ণালী। তাহলে প্রাকৃতিক অশুদ্ধ বর্ণালী এটা হচ্ছে আমাদের অবভিয়াসলি রামধনু। তাহলে কি স্যার আমরা শুদ্ধ বর্ণালী তৈরি করতে পারবো? পারবো, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আছে, কিন্তু সিলেবাসে নেই বলে আমি করাচ্ছি না। কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা একবার পড়তে পারো যে শুদ্ধ বর্ণালী গঠন করার জন্য দুটো লেন্স আর একটা প্রিজম লাগবে। তোমরা তোমাদের ছবি দেখতে পারো, সম্ভবত পেজ নাম্বার 65-তে দেখো, একদম উপরের দিকে আছে। প্রিজম দুটো লেন্সের সাহায্যে দেখো একটা শুদ্ধ বর্ণালী গঠনের চিত্র দেওয়া আছে। শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালীর পার্থক্যটা কি? না তো শুদ্ধ বর্ণালীতে স্যার আলাদা আলাদা করে সব রং চেনা যাবে, অশুদ্ধ বর্ণালীতে আলাদা আলাদা করে রং চেনা যাবে না। তাহলে এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। ক্লিয়ার হয়েছে? এখন তাহলে স্যার আমরা কি শুদ্ধ বর্ণালী তৈরি করতে পারবো? যদি পারি সেটা হবে ল্যাবে। ল্যাব ছাড়া শুদ্ধ বর্ণালী সম্ভব নয়। এখন তাহলে এই রামধনুটা কিভাবে গঠিত হয় যদি আমরা দেখতে চাই, তাহলে রামধনু কিভাবে গঠিত হয়? আমাদের সূর্য থেকে যে আলো আসছে, হোয়াইট লাইট, এই হোয়াইট লাইট কি হচ্ছে আমাদের মেঘ বা জলকণা তার গায়ে এসে পড়ছে, এবং এখানে মেঘ বা জলকণা ওই প্রিজমের মতো আলো মানে তোমার কাজ করছে। কি করে? স্যার জলকণা তো দেখতে গোল রকমের হয়, অবভিয়াসলি স্যার জলকণা তো গোলই হবে, জলকণা গোল। তাহলে এ স্যার কি করে প্রিজমের মতো কাজ করছে? তুমি যদি ভাবো তাহলে সবই করতে পারবে। কিভাবে? আমি দেখো একটু জাস্ট যদি রেকটিফাই করি তাহলে দেখো তো এটা একটা প্রিজমের মতো লাগছে কিনা। অবভিয়াসলি, যার এইটা একটা তল, এইটা একটা তল, এইটা একটা তল, ঠিক বলছি তো? তাহলে এইরকম ভাবে যদি আমি ভাবি তাহলে দেখো এই জায়গাটায় যদি একটা সাদা আলো এসে পড়ে তাহলে মনে হচ্ছে যেন প্রিজমে এসে পড়ছে। তাহলে এখানে যদি এসে পড়ে তাহলে প্রিজমে এসে পড়ছে, এবং সেখান থেকে কি হচ্ছে 7টা বর্ণে ভাঙছে। আমি শুধু দুটো বর্ণ দেখাচ্ছি, ওপরে থাকবে রেড, নিচে থাকবে কি ভায়োলেট। তাহলে 7টা বর্ণের মধ্যে আমি দুটো বর্ণ এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে বেগুনি। এবার এই জায়গাটায় ঘটে একটা মজার ঘটনা, কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লাস 8-এ পড়েছো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় এবং সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি পুনরায় সেই মাধ্যমে ফেরত চলে আসে। মানে আমি যদি এখানে একটা ঘন মাধ্যম নিই, ধরো ঘন মাধ্যম জল, আমি ঘন মাধ্যম লঘু মাধ্যম বুঝিয়ে দিয়েছিলাম ক্লাসে, এবং এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে অবভিয়াসলি কি মাধ্যম? লঘু মাধ্যম। এখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলোক রশ্মি যায় এবং এটা যদি সংকট কোণের থেকে বেশি কোণ হয় তাহলে আলোক রশ্মি পুনরায় সেই মাধ্যমে ফেরত চলে আসে। এই জন্যই হিরেকে এত উজ্জ্বল দেখায়। ক্লাস 8-এর কোশ্চেন মনে করে দেখতে পারো, পদ্ম পাতার উপর জল কি করে? চকচক করে, ঠিক বলছি তো? সো এইটা হচ্ছে তার রিজন। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার কারণে সে আবার পুনরায় এখানে ফেরত চলে আসে এবং এই দিক দিয়ে বেরিয়ে যায়। তাহলে এটা রেড ছিল, তাহলে এটা রেড, এটা ভায়োলেট, তাহলে এটা কি হচ্ছে? ভায়োলেট। এইভাবে তুমি বেনিয়া সহ কলা একটা স্ট্রাকচার তুমি পাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে পড়ছে তাহলে বেনিয়া সহ কলা, তাহলে আমি যদি এটাকে ঘোরাই তাহলে বেনিয়া সহ কলাও কি হবে? ঘুরবে। আলটিমেটলি আমরা যে রেনবো দেখি সেটা কেমন? অর্ধবৃত্তাকার, সেমি সার্কুলার, নাকি হালকা দেখি, কিন্তু অ্যাকচুয়ালি গোলক থেকে যখন তৈরি হচ্ছে তাহলে রেনবো কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি তাহলে গোল হওয়া উচিত, কারণ এই আলো তো এইভাবে ছুটবে চারিদিকে, হ্যাঁ না বল? তাহলে অ্যাকচুয়ালি রেনবো কিন্তু গোল হয়, কিন্তু আমরা হাফ দেখি কেন? কারণ দিগন্তে মিলিয়ে যায়। তুমি যদি এখান থেকে আয়রন ম্যানের শুট পরে উপরে উঠতে পারতে তাহলে তুমি নিচ থেকে এরকম করে দেখতে, তখন দেখতে রেনবো এরকম গোল হয়েই আছে। আমি নিচে নামলে কি হচ্ছে? আস্তে আস্তে নিচের পার্টগুলো, পৃথিবী যেহেতু বক্র সেজন্য নিচের পার্টগুলো মিলিয়ে যায়, আমি আর বুঝতে পারি না। সেই জন্য ফাঁকা মাঠে যদি দেখি তাহলে ফাঁকা মাঠে দেখলে মনে হবে আকাশ আর এই মাঠ এক জায়গায় মিলে যাচ্ছে, দ্যাটস কল্ড হরাইজন্টাল বা দিগন্ত রেখা। যদি পুরী বা দীঘাতে গেলে পরে দেখবে সমুদ্র আর আকাশ মিলে যাচ্ছে, বেসিক্যালি তো মেলে না। কি হয়? দূরে গিয়ে পৃথিবী গোল হয়ে যায়, তাই পৃথিবী এরকম করে নিচে চলে যায়, ঘুরে যায় পৃথিবী। আর আকাশ কি হয়? আকাশও তার সাথে সাথে কি হয়? আমাদের চোখ তো সোজা দেখছি, তাহলে আমার মনে হবে আকাশও নামছে, পৃথিবীও নামছে, একটা টাইমে যায় কি হয়? মিলে যায়। তাহলে এইরকম ভাবেই রেনবো একটা জায়গায় কি হয়ে যায়? মিলে যায়। কিন্তু আমি যদি ওপর থেকে দেখি তাহলে রেনবোকে গোল দেখবো। সেই কারণে আমরা যদি প্লেনে করে উড়ে যাই
এবং ট্রপোস্ফিয়ারের ওপর থেকে যদি রেনবোকে দেখি তখন রেনবো কেমন দেখবো? অ্যাকচুয়ালি দেখবো গোল, যেটা পৃথিবী পৃষ্ঠে কোনো এক ব্যক্তি কি দেখবে? হাফ দেখবে। তাহলে আমরা কোনো বস্তুকে দেখছি, কোন স্থান থেকে দেখছি সেটা সব থেকে বড় কথা। তাহলে তোমার পাশে যে ব্যক্তি বসে আছে আজকে, সে তোমার সাপেক্ষে কেমন আর আমার সাপেক্ষে কেমন, এটা কিন্তু প্রচুর ডিফারেন্ট, মানে আলাদা। তোমার সাপেক্ষে মনে হচ্ছে পাশের জন যে না আমার বন্ধু খুব ভালো, কিন্তু তুমি তোমার মা বাবার চোখ বা আমার চোখ থেকে যদি দেখো না ভাই সে তোমার ক্ষতি করছে, হতে তো পারে, সেটা তো আমি বুঝবো, তুমি তো বুঝতে পারবে না। সেই জায়গাটাতে তুমি নেই, কারণ তুমি সেই জায়গায় নেই, তুমি পৃথিবীতে এখন আছো, তুমি দেখতে না না কোনোদিন নয়, তুমি তর্কে মরে যাচ্ছ, আমি রেনবো গোল কোনোদিন মানতেই পারবো না। আরে আমি তো বলছি আমি দেখছি উপর থেকে রেনবো গোল, তাহলে তোমার কনসেপ্টে তুমি ঠিক না, আমার বন্ধু বেস্ট বন্ধু, যদি বা 2 বছর পর আবার ঝগড়া হবে তার সঙ্গে, অসুবিধা নাই, কিন্তু আমার পার্সপেক্টিভ দেখছি না সে তোমার ক্ষতি করছে অ্যাকচুয়ালি। সো এইরকম জায়গা থেকে যখন দেখছো তখন বেটার ওপিনিয়ন কার নেওয়া? যে আমার থেকে যে বড় আছে তার ওপিনিয়ন নেওয়া, কারণ তোমার বোঝার শক্তি থেকে তার বোঝার শক্তি অলওয়েজ বেটার হবে। আর একটা বাবা মা কোনোদিনও তার সন্তানের খারাপ চাইবে না। আমার ছেলে মেয়ে যদি কোনোদিনও হয়, আমি চাইবো যে কোনোদিন সে কাঁদুক, কেন চাইবো কাঁদুক? ঠিক আছে, চাইবো না। এবার যদি দেখি সে এমন কিছু কাজ করছে যেটাই ভবিষ্যতে তাকে কাঁদতে হবে, আমি এখন কাঁদাবো, আমি এখন কাঁদাবো। ঠিক বলছি তো? ভবিষ্যতে তার যেন ভালো হয়। একটা কথা আমরা সবসময়, বা আমি তোমাদের বারবার বলি, যে আয়েস, আয়েস মানে বোঝো তো, আয়েস করা, আয়েস প্লাস কর্ম, এই দুটোর যোগফল কি হবে? বা কষ্ট, এই দুটো যোগফল ধ্রুবক। তুমি যদি এখন আয়েস করো না, ভবিষ্যৎ ভাই তোমাকে কষ্ট করতেই হবে। আর এখন যদি কষ্ট করো, ভবিষ্যতে সামহাউ তুমি কিছু না কিছু ভাবে এমন কাজ পাবে যেটা তোমার আয়েস হয়, আরাম হয়, যে না ঠিক আছে। সেই কারণে আমরা শুনি অনেক সময় আমার দাদু প্রচুর খাটতো, তোমার দাদুর ফল তুমি পাচ্ছ, যে তুমি ভালো খেতে পড়তে পারছো, তোমার দাদু হয়তো সেই জায়গাটুকু পাইনি, সেই জায়গাটা পাইনি, যে তোমার দাদু হয়তো ক্লাস 2-3 পর্যন্ত পড়েই ছেড়ে দিয়েছে, তারপর বাড়ির লোক বলেছে যা খেটে এবার রোজগার করে নিয়ে হয়েছে তো। কিন্তু আজকে তোমাকে তোমার বাড়ির লোক কি বলছে? পড়াশোনা করো, তার জন্য এখানে পাঠাচ্ছে, এত এত টাকা ঢালছে। তোমরা এখান থেকে বেরোনোর সময় মনে করবে যে আমি এখানে এলাম, একদিনে স্যারকে এত টাকা দিলাম, আমার কেন? এরকম যতগুলো সাবজেক্টে পড়ো, সেই সেন্সে তুমি কি ততটা জ্ঞান উপার্জন করে নিয়ে গেলে? যদি না নিয়ে যেতে পারো তাহলে তো তোমার লস। আমি তো এখানে জ্ঞান দিচ্ছি, তোমার মনে হবে এটা লেকচার, এটা তো লেকচার নয় ভাই, এটা তো পড়ো, পরীক্ষা আসবে, সেইগুলো জেনে কি করব? আমি বারবার বলি এর উপর এমএসসি করার দরকার নাই, বেসিক নলেজটুকু দরকার তোমার, যাতে তোমাকে কেউ ভবিষ্যতে কোনো দিকে ঠকাতে না পারে। স্যার এটাতে কি ঠকাতে লাগবে? আরে ভাই কোনো না কোনো কাজে তো লাগবেই। তাহলে বলিস কেন যে অ শিখবো না স্যার, অ আমার কোন জীবনে কাজে লাগবে? আরে অ কাজে লাগবে পড়তে গেলে, তাহলে এটাও কোনো না কোনো জায়গায় নিউজ পেপার পড়বি, তখন দেখবি এটা হচ্ছে ওরে বাপরে হ্যাঁ স্যার এটা পড়ি ছিল, এরকম ছিল ব্যাপার, তখন মনে পড়বে। সো বেসিকটুকু সেই জন্য আমাদের নলেজ দরকার। ক্লিয়ার? তাহলে আমরা বোঝাতে পারছি এতদূর কনসেপ্টটা, যে এইভাবে হয়। তাহলে রেনবো অ্যাকচুয়ালি কি হয়? গোল, কিন্তু আমরা দেখতে পাই না। রেনবোকে কেমন লাগে? একটা আর্কের মতো লাগে, আর্ক মানে বৃত্তচাপ। ক্লিয়ার এতদূর কনসেপ্ট? এটাকে বলবো আমরা প্রথম ক্রমের রামধনু। কি বলবো? প্রথম ক্রমের রামধনু। কেন প্রথম ক্রমের রামধনু বলছি? এখানে মাথায় রাখবি একবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে, যখন দুবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে তখন মনে রাখবো এটাকে দ্বিতীয় ক্রম বলে। এটাকে মনে রাখবো, মনে রাখার টেকনিক। যাই হোক, আমাদের নোটসে বা সিলেবাসে বা আমাদের বইয়ে দেখবে এই ছবিটাই আছে, একবার ছবিটা দেখে রেখো, দরকার বলে খাতায় তুলে নাও। এইভাবে তোমাকে রেইনবো যদি ব্যাখ্যা দেয়, রেইনবোর ব্যাখ্যা কিন্তু এইভাবে আঁকতে হবে। ক্লিয়ার? তাহলে একটা কোয়েশ্চেন আমরা এখানে অ্যারাইজ হতে পারে যে প্রিজমের মধ্যে যখন সাদা আলো পাঠাচ্ছি, তখন প্রিজম সাদা আলো থেকে 7টা বর্ণে ভেঙে যাচ্ছে, ঠিক তো? আমি ধরো এখান থেকে একটা বর্ণ তুললাম, হলুদ বর্ণ। আমি কি করলাম? একটা হলুদ বর্ণ নিলাম। এবার এই হলুদ বর্ণটা যখন আমি এখানে পাঠাচ্ছি, তাহলে এই হলুদ বর্ণটা দেখা যাচ্ছে হলুদকে হলুদই থাকছে। তাহলে যে একদম বাচ্চা, যে একদম নওশিক্ষিত আছে, আজকে প্রথম পড়তে আসছে, তাকে আমি কি করে বোঝাবো যে সাদা থেকে 7টা আলো তৈরি হচ্ছে? ওর মাথায় কি ঢুকবে? যে প্রিজম রং সৃষ্টি করে। হ্যাঁ না না বলো? ও তো তাই ভাববে যে প্রিজমে ফেললাম সাদা আলো, 7টা আলো পাওয়া যাচ্ছে, মানে প্রিজম রং তৈরি করে। বাস্তবে প্রিজম রংই তৈরি করছে না। যদি প্রিজম রং তৈরি করতো তাহলে এখানে হলুদ আলো পাঠালে এখানে আরো রং পেতাম। হ্যাঁ না না বল? ঠিক তো? কিন্তু এরকম তো হচ্ছে না। তাই যদি কোশ্চেন আমাকে এরকম দেয় যে প্রিজম বর্ণ সৃষ্টি করে না, ব্যাখ্যা করো। আরে ভাই প্রিজম যদি বর্ণ সৃষ্টি করতো তাহলে সাদা আলো পাঠালে 7টা আলো পেলাম, তাহলে এখানে যদি হলুদ আলো পাঠাই তাহলে এই হলুদ আলোটার জন্য আরো আলো পেতাম, আরো বর্ণ পেতাম। কিন্তু বাস্তবে কি পাচ্ছি? না। তাহলে প্রিজম বর্ণ সৃষ্টি করে না, বরং
প্রিজম বর্ণকে পৃথক করে, যেটা শূন্য মাধ্যম পারছিল না। শূন্য মাধ্যম কি করছিল? সব আলোকে একই বেগে পাঠাচ্ছিল, হ্যাঁ না না বলো, একই বেগে যাচ্ছিল। প্রিজম কি করলো? ওই 7টা বর্ণকে আলাদা আলাদা করে দিল, অর্থাৎ প্রিজম বর্ণগুলোকে কি করে দিচ্ছে? পৃথক করছে, পৃথক। প্রিজম বর্ণগুলোকে পৃথক করছে। সেই জন্য আমরা একটা কোশ্চেনের অ্যান্সার এইভাবে দেব, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। কি হলো বাবা, হাঁ করে আছিস কেন? পড়া গিলছিস না শুনছিস? তাহলে প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজম কি করে? অ্যাকচুয়ালি বর্ণকে পৃথক করে, বর্ণকে পৃথক করে। যেমন ধরো, খুব ভালো উদাহরণ দিচ্ছি আমি, ধরো আমাদের কাছে সুতলি দড়ি বুঝো বা নাইলন দড়ি, বাড়িতে বাবা মা জামা কাপড় মেলে যেটাতে, এবার ওই দড়িতে দেখবে পাক দেওয়া থাকে। এবার ওটাকে একটা দড়ি মনে হয়। আমি যদি উল্টো পাকে ওকে ঘোরাই, দেখবো ওই দড়ির ভেতরে আরো ছোট ছোট দড়ি আছে, ইয়েস অর নো? তাহলে আমার কাজ ওই হাতের মতো প্রিজম, আমি কি করছি? ওই দড়ির পাকটা খুলে দড়িগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। এও তাই করছে, দড়ি একটাই মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে আরো অনেক ছোট ছোট দড়ি আছে, এগুলো হচ্ছে সেই দড়িগুলো। এইগুলোকে আমরা বলবো এক বর্ণী আলো। কি বলবো? এক বর্ণী আলো, মানে একটা বর্ণ দিয়ে। যেমন ধরো বিউটি, ও বেগুনি কালার ড্রেস পরে এসছে, মানে ওর কালার, এই ড্রেস হচ্ছে বেগুনি, ঠিক আছে? যেমন ও সবুজ পরেছিল, সবুজ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এরকম একটা বর্ণের আলোকে বলবো আমরা এক বর্ণী আলো। মনোক্রোমাটিক লাইট, মনোক্রোমাটিক মানে এক বর্ণী আলো, একটা মাত্র বর্ণ দিয়ে যে আলো তৈরি তাকে বলবো এক বর্ণী আলো। ঠিক আছে? তুমি প্লিজ বলো না যে এটা একটা বর্ণ, আমি পরে বোঝাচ্ছি। ক্লিয়ার? ওকে, এত দূর কি ক্লিয়ার? কারোর বুঝতে অসুবিধা পড়বে আমাকে? ক্লিয়ার হয়েছে এত দূর? এখন আমি যদি একটা ছোট্ট পরীক্ষা করি, তাকাই দিকে, ধর আমি একটা প্রিজমে সাদা আলো ফেললাম, সাদা আলোর ফলে দেখা যাচ্ছে প্রিজমে কি হচ্ছে? এরকম করে লাল আর বেগুনি আলো তৈরি হলো। আমি যদি সেম টাইপের আরো একটা প্রিজমকে এনে এখানে ফেলে দিই এমন ভাবে যে এই দুটো তল পরস্পর প্যারালাল, ভালো করে দেখ, এই দুটো তল পরস্পর প্যারালাল, তাহলে পরে দেখা যাচ্ছে এখানে যে আলোগুলো পড়ছে, এখানে যে আলোগুলো এসে পড়ছে, এই আলোগুলো পরে আবার জুড়ে গিয়ে সাদা আলো তৈরি করছে। তার মানে আমি সাদা আলোই পাঠালাম, আবার সাদা আলো বেরিয়ে গেল। এবার দেখ, এমন ভাবে রাখতে হবে যে এই দুটো তল পরস্পর কি হয়ে যায়? প্যারালাল হয়। এবার আমি যদি এই দুটোকে জোড়া লাগাই, তাহলে দেখ একটা কি কাঁচের স্ল্যাবের মতো লাগছে, হ্যাঁ না না বল? তাহলে আমি বেসিক্যালি যে একটা কাঁচের স্ল্যাবই বানাতে চাই, ভালো করে দেখ, তাহলে এটা কি একটা কাঁচের স্ল্যাব হবে? অবভিয়াসলি স্যার। কি করে? না তো এই দুটো তল কি পরস্পর প্যারালাল। আর প্রিজম যদি করতে চাই, দেখ দুটো প্রিজম আছে, হ্যাঁ না না বল? এটা প্রিজম, ঠিক তো? তার মানে যখন আমি এখানে সাদা আলো পাঠাচ্ছি, প্লিজ কনসেন্ট্রেট করবে, সাদা আলো যখন এখানে আমি পাঠাচ্ছি, সেই সাদা আলো কি হচ্ছে? লাল আর বেগুনিতে ভাঙছে। তার মাঝে আরো কটা বর্ণ আছে? 5টা। টোটাল কটা হয়? 7টা। বে, নি, আ, স, হ, ক, লা, টোটাল 7টা বর্ণ। তাহলে লজিক্যালি এখানে 7টা বর্ণেও ভাঙছে, দিয়ে আবার কি হয়ে যাচ্ছে বলতো? জোড়া লেগে যাচ্ছে, হ্যাঁ না না বল? জোড়া লেগে গিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য কাঁচের স্ল্যাব কখনো বিচ্ছুরণ ঘটায় না। কাঁচের স্ল্যাবের ভেতরে অ্যাকচুয়ালি কটা প্রিজম আছে? দুটো প্রিজম। কেমন ভাবে আছে? না তো স্যার এইভাবে, না তো স্যার এইভাবে, এইভাবে আছে বলে একটা প্রিজম ভাঙছে আর একটা প্রিজম কি লাগছে? জোড়া লাগিয়ে দিচ্ছে। একটা প্রিজম ভাঙছে আর একটা প্রিজম জোড়া লাগিয়ে দিচ্ছে। তার ফলে কাঁচের স্ল্যাব কি করছে? ওই আলোটাকে, সাদা আলোকে সাদায় রাখছে, ও আর ভাঙতে পারছে না। সেই জন্য যদি কোশ্চেন দেয় যে কাঁচের স্ল্যাব কেন বিচ্ছুরণ ঘটাতে পারে না, মিশনের কোশ্চেন, তার কারণটা হচ্ছে এইটা। মিশনের কোশ্চেন এটা, যে কাঁচের স্ল্যাব কেন বিচ্ছুরণ ঘটাতে পারে না। কনসেপ্টটা বুঝতে পেরেছি? সো দুটো ছবি এখানে আঁকতে হবে আমাদেরকে, এই ছবি দুটো এঁকে ব্যাখ্যাটা করতে হবে। এত কি ক্লিয়ার হয়েছে? বলবে আমাকে প্লিজ, ক্লিয়ার হয়েছে? কারোর ডাউট আছে বলতে পারো? কারোর ডাউট আছে? ডাউট। এখন লজিক তাহলে আমরা দেখলাম যে দুটো প্রিজমকে যদি এই প্যাটার্নে বসাই, তাহলে সাদা আলো, হোয়াইট লাইট, সে হোয়াইট লাইটেই চলে যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? প্লিজ কনসেন্ট্রেট এই জায়গাটায়। তাহলে আমি যদি একটা ফাঁপা প্রিজম নেই, আমার মাথাতে বুদ্ধি আসতে পারে যে ফাঁপা প্রিজম কি হতে পারে, কারণ ফিজিক্স বা সায়েন্স পড়তে গেলে আমাকে কি জানতে হবে, কেন জানতে হবে। তাহলে আমি যদি ফাঁপা প্রিজম নেই, তাহলে কি হতে পারে? সো কনসেন্ট্রেট করো, ফাঁপা প্রিজম। ফাঁপা প্রিজম মানে কি? ভেতরে কিছু নেই, তুমি এটা ভাবতে পারো। দেখো, এই একটা প্রিজম, এই প্রিজমটাকে আমি ফাঁপা কি করে বানালাম? না তো এই জায়গাটায় কিছু নাই, ফাঁপা। বুঝতে পারছি ব্যাপারটা? এই জায়গাটায় ফাঁপা, কিছু নাই। তার মানে এইটা একটা এইরকম ভাবে রাখা আছে, এটা একটা ফাঁপা প্রিজম। এবার এখানে আলো পাঠালে এ কি বিচ্ছুরণ ঘটাবে? মিশনের কোশ্চেন, না। কেন? তুমি এই তলটাকে দেখো, এটা মনে হচ্ছে যেন একটা গ্লাস স্ল্যাব, হ্যাঁ না না বল? এটা একটা গ্লাস স্ল্যাবের মতো লাগছে না? সিমিলারলি দেখ, এটা একটা গ্লাস স্ল্যাবের মতো লাগছে, হ্যাঁ না না বল? তো
তো যখন গ্লাস স্ল্যাব, এটা একটা গ্লাস স্ল্যাব, ঠিক বলছি তো, কাঁচের স্ল্যাব লাগছে না এটা। এবার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলো যাবে সেটা কি হয়ে যায়, পার্শ্ব সরণ হয়। মনে পড়ছে, ক্লাসে করেছিলাম পার্শ্ব সরণ হয়। I1 = I2 প্রমাণটা মনে পড়ছে? তাহলে পার্শ্ব সরণ হয়, আবার এখানে গেল, আবার পার্শ্ব সরণ হলো, এইভাবে তাহলে বেরিয়ে যাবে। ও কখনো অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটাবে না। সেই কারণে ফাঁপা প্রিজম কোনোদিনও কি করতে পারবে না, বিচ্ছুরণ ঘটাতে পারবে না। মিশনের কোশ্চেন, ফাঁপা প্রিজম কেন প্রিজম তোমার বিচ্ছুরণ ঘটাতে পারে না। তাহলে এখনো পর্যন্ত কি টপিক পড়লাম, শুধু আমরা পড়লাম বিচ্ছুরণ, বিচ্ছুরণ কাকে বলে, বর্ণালী কাকে বলে, বিচ্ছুরণ কিভাবে হয়, রামধনুর গঠন, এবং আমরা এখানে পড়লাম যে কাঁচের স্ল্যাব কেন বিচ্ছুরণ তৈরি করতে পারে না। সিম্পল আমরা কতগুলো টপিক নিয়ে এখানে আলোচনা করলাম। কারোর মনে কিন্তু থাকলে পরে বলতে পারো, কারোর মনে কোনো সন্দেহ থাকলে বলতে পারো যে সেই জায়গাটা বুঝতে পারিনি, বলুন। হ্যাঁ বলো। এই জায়গাটা, এটা একটা কাঁচের স্ল্যাব, এটা একটা কাঁচের স্ল্যাব। তুই পড়েছিস কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায় তখন কি হয় বলতো, আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়, হ্যাঁ না না বল, এরকম হয়, মনে করে দেখ। তাহলে এখানেও তাই হবে, কারণ এখানে তো কিছু নেই, ফাঁপা, এটা ফাঁপা। ফাঁপা বলে কি হচ্ছে, ঘন লঘু ঘন লঘু, লঘু ঘন লঘু এই প্যাটার্নে আসছে, হ্যাঁ না না বলো। যেহেতু লঘু ঘন লঘু এই প্যাটার্নে যাচ্ছে, সেই কারণে এই জায়গাটা কি হচ্ছে, আমার প্রিজমে বিচ্ছুরণ ঘটাতে পারছে না। কেন বিচ্ছুরণ ঘটাতে পারছে না, এই তো কাঁচের স্ল্যাব কেন বিচ্ছুরণ ঘটাতে পারে না, এটাই তো বকলাম এতক্ষণ ধরে, যে দুটো প্রিজম অল্টারনেটিভলি থাকে নাকি রে, সেই কারণে ভেতরে মনে হচ্ছে বিচ্ছুরণ হয়, কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থেকে আমি বিচ্ছুরণ দেখতে পাবো না। হ্যাঁ না বল, বুঝতে পেরেছি? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বলো বলো বলো। না না থাকতো কিছু দেখতে না, তুমি এরকম দেখতা অন্ধের মতো, এই যে দেখতা, এই হলো, এই ঢুকলেই বেরিয়ে গেল। তুমি কি কাঁচের ভেতর দেখতে পাও কি হচ্ছে না হচ্ছে, দেখতে পাবো না তো। আমি তো বোঝানোর জন্য বোঝালাম, এর ভেতরে কি হচ্ছে আমি তো জানি না, আমি কি বলতে পারছি এবার? তাহলে আমরা কি বলবো, এখান থেকে এইভাবে গেল, যে আলো এলো, এই গেল, এই গেল, নাকি আমরা এইভাবে ভাবি? ঠিক বলছি তো? এই ভেতরে যে ওই ঘটনা ঘটে আমরা বুঝতে পারছি না, বেসিক্যালি এটা হয়ই না। আর কিছু ক্লিয়ার? সবার ডাউট ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, তাহলে আমরা বিচ্ছুরণের ক্ষেত্রে এই কনসেপ্টটা পড়লাম। এবার আমরা পড়বো বর্ণ। বর্ণ কাকে বলে? আমরা কোনো জিনিসকে দেখতে পাই, সেখান থেকে রিফ্লেকশন বা প্রতিফলন হয় বলে। যেমন এই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, তার মানে কি আলো এসে হোয়াইট বোর্ডে পড়ছে, দিয়ে তোমার চোখে যাচ্ছে বলে তো তুমি দেখতে পাচ্ছ। ধরো এই দেওয়াল, আমি দেখতে কেন পাচ্ছি না, তো আলো দেওয়ালে পড়ছে দিয়ে আমার চোখে আসছে বলে আমি কি দেখছি, আর দেওয়ালটাকে দেখতে পাচ্ছি। ধরো দেওয়াল নাই, কাঁচ দিয়ে বানানো পুরো, আর আমি দূর থেকে দেখছি, আমি কি বুঝতে পারবো ওখানে কাঁচের দেওয়াল আছে? কেন বুঝতে পারবো না? কারণ আলো আর ফেরত আসবে না আমার চোখে, হ্যাঁ না বল। আলো যদি আমার চোখে ফেরত না আসে, সেই জায়গা গিয়ে আমি দেখতে পাবো? দেখতেই পাবো না। যেমন আমরা এই যে হাঁটছি, এই জায়গাটায় কিছু আছে না স্যার, কিছু নাই, কি করে বুঝছি কিছু নাই? আরে আলো যদি এসে ধাক্কা লাগতো তবেই তো বুঝতাম যেখানে কিছু আছে। তাহলে কোনো জায়গায় জিনিসকে আমরা দেখতে পাই, তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কিন্তু প্রতিফলন। প্রতিফলন না হলে দেখতে পেতাম না। যেমন এখানে প্রতিফলন আমার ড্রেসে পরে আমার প্রতিফলন হচ্ছে, তাহলে এই জায়গাটা এরকম হতো। যদি আমি নিজেকে অ্যাজ এ ভাবতাম আমি পুরো কাঁচ দিয়ে তৈরি, ইমাজিন করতে পারি আমি যদি পুরো কাঁচ দিয়ে তৈরি, তাহলে তুমি আমাকে দেখতে পেতে না। কেন দেখতে পেতে না? কারণ আলো আসতো সোজা বেরিয়ে পালিয়ে যেত, রিফ্লেকশন হয়ে তোমার চোখে যেত না, তাহলে তুমি দেখতেই পেতে না। একটা লাল গোলাপ ফুল, তাকে আমরা কি করে লাল দেখি? কারণ সেখান থেকে লাল আলোটা আমার চোখে আসছে বলে তো আমি লাল দেখছি রে ভাই। এইটুকু সিম্পল বোঝো। দেখতে গেলে ধাক্কা লেগে আসতে হবে, না এলে হবে না। যদি ওখান থেকে ধাক্কা লেগে আমার চোখে আলো না আসে, আমি দেখতে পাবো না। সিম্পল কথা, ঠিক বুঝতে পারছি তো ব্যাপারটা? তার সব থেকে বড় এক্সাম্পল কি হতে পারে দেখো, ইমাজিন করো এখান থেকে একটা দেওয়াল দিয়ে দিয়েছি, পুরো দেওয়াল, ঠিক আছে, ওইদিকে তোমরা বসে আছো। আমি কি করলাম, এই জায়গাটা একটা আয়না দিলাম, হতে পারে। এবার আমি তোমাকে এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আয়নায় তাকাই, আমি তোমাকে দেখতে পাবো, ইয়েস অর নো? কি করে দেখতে পাবো? না তো আলো ওখান থেকে গেল, ধাক্কা মারলো আয়নায়, দিয়ে আমার চোখে এলো। তাহলে এখান থেকে স্পষ্ট যে প্রতিফলন হলে আমরা কি করতে পাই, জিনিসকে দেখতে পাই। সে আমার চোখের সামনে না থাকলেও আমি তাকে ভায়া হয়ে দেখতে পাই। আমি আমার পেছনে চুল কিভাবে কেটেছেন আপনি দেখতে পাবো না, তাহলে আমি কি করতে পারি, পেছনে একটা আয়না, সামনে একটা আয়না, ইয়েস অর নো? তাহলে পেছনের চুলটা আয়নায় রিফ্লেক্ট হবে, দিয়ে সামনের আয়নায় যাবে, দিয়ে সেটা আমার চোখে আসবে। এইভাবে তো আমি দেখতে পাই। এইটা পেরিস্কোপের কথা ভাবতে পারো, দুবার রিফ্লেকশন হয়, মনে পড়ছে? দিয়ে ওপরে কি ঘটছে সেই জিনিসটা দেখতে পাই। তাহলে এইভাবে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। তার মানে সুকন্যা গোলাপি মানে ওই জায়গাটায় গোলাপি কালার রিফ্লেকশন হয়ে আমার চোখে আসছে। আমরা যদি কোশ্চেন করি যে গাছের পাতা সবুজ কেন দেখায়, সে ক্লোরোফিলের জন্য, ভাগ
ক্লোরোফিলের জন্য নয়, ফিজিক্সে ক্লোরোফিলের জন্য নয়। ফিজিক্সে তাহলে অ্যান্সার কি হবে? পাতাকে আমরা সবুজ দেখি কারণ পাতা থেকে সবুজ আলো আমার চোখে আসে। এবার বলবি স্যার কেন? তার জন্য পাতার স্ট্রাকচার দায়ী, পাতার মধ্যে উপস্থিত রঞ্জক দায়ী, যেটা কি ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে অবভিয়াসলি ম্যাগনেসিয়াম থাকে নাকি রে, এমজি থাকে তো, ঠিক আছে। সো আর ডিটেলে যাচ্ছি না, তো ওইখান থেকে বেরিয়ে আসে। যেমন ধরো তোমাকে সব থেকে ভালো উদাহরণ দিচ্ছি, গিরগিটি বা ক্যামেলিয়ন। গিরগিটি নিজের পরিবেশের সাপেক্ষে তার রং পরিবর্তন করতে পারে, যেমন তোমার বন্ধু, ঠিক আছে। তাহলে নিজের পরিবেশের সঙ্গে কি হচ্ছে, সে বন্ধুর মতো রং পরিবর্তন করছে। যেমন ধরো ক্যামেলিয়ন বা গিরগিটিকে যদি কলা, হলুদ কলার উপর চাপানো হয়, তাহলে ও কি নিজেকে হলুদ করে নেবে। আপেলের গায়ে দিয়ে দিলে পরে ও লাল হয়ে যাবে নিজেকে। তাহলে ওর শরীরে এক প্রকারের আঁশ আছে, স্কেল। ওই স্কেল আলোটাকে প্রতিফলন করে এমন ভাবে যে সেটা আমার চোখে ওই রকম রং দেখায়। ওর বিপদ আসছে, ও স্কেলটাকে এমন করে নেবে যে ওখান থেকে লাল আলো প্রতিফলিত হবে, ঠিক আছে। এটা হচ্ছে গিরগিটির বৈশিষ্ট্য। তাহলে এইরকম ভাবে কোনো জায়গা থেকে আমি যে কালার দেখছি তার মানে সেখান থেকে সেই আলোটা ফেরত আসছে। যেমন মনোজিৎ সেখান থেকে সবুজ কালার আসছে চোখে বলে ওর গেঞ্জিটা এখন সবুজ কালার। ওর গেঞ্জির মধ্যে যে আমি এমন কিছু করতে পারতাম যে ওখান থেকে ভেরিয়েবল কালার আসছে, এই দিক দিয়ে তাকালে নীল রং, এই দিক দিয়ে তাকালে সবুজ রং, তাহলে হতে পারতো। আচ্ছা এরকম কি হয় না? মেয়েরা ভালো বুঝবে যে ডাবল শেডেড জামা হয় অনেক সময়, যে নিচেটা নীল দেখতে লাগছে, ওপরটা এবার নিচ দিয়ে দেখছি তো নীল লাগছে, ওপর থেকে দেখছি তো গোলাপি লাগছে। হয়তো অনেক, প্লিজ কনসেন্ট্রেট করবে, অনেক ফোনের ব্যাক কভারটা এমন ভাবে তৈরি যে এই দিক দিয়ে করলে পরে নীল লাগছে দেখতে, আবার এই দিক দিয়ে দেখতে বলে হালকা লাগছে দেখতে, হয়তো। তাহলে কি করে বুঝলাম এটা? প্লিজ কনসেন্ট্রেট করো। রিফ্লেকশনের মাধ্যমে হয়। তাহলে একটা কনসেপ্ট বোঝাতে পারলাম, রিফ্লেকশনের মাধ্যমে হয়। তাহলে লজিক্যালি কি হচ্ছে যে আমরা কোনো একটা বস্তুকে দেখছি মানে সেখান থেকে যাচ্ছে আলো দিয়ে সেটা আমার চোখে আসছে। তাহলে আমি সিম্পল একটা কথা বলতে চাইছি, ধরো আমার এখানটাতেই কোনো একটা কালার আছে, ধরো একটা পাতা আছে, আমি পাতা ভালো আঁকতে পারি না, হোয়াট এভার, লাইফ সায়েন্সার পারবে, হোয়াট এভার, একটা পাতা আছে, ধরো কোনো একটা পাতা। এবার আমার এখান থেকে সূর্যের আলো এসে পড়ছে, হ্যাঁ না বল, ভালো কথা, সূর্যের আলো এসে পড়ছে। এবার আমি যদি এখানে চোখ রাখি তাহলে আমি কি কালার দেখছি? না তো স্যার সবুজ। তার মানে কি? প্লিজ একটু বোঝো, সবুজ মানে কি? এখানে সাদা আলোর মধ্যে সব আলো আছে, হ্যাঁ না বল, কি কি? বে, নি, আ, সহ, কলা, সব আলো আছে। কিন্তু ও কি করছে? শুধু সবুজকে ছাড়ছে, হ্যাঁ না বল। তার মানে বাকি আলোগুলোকে সে কি করে নিচ্ছে? শোষণ করে নিচ্ছে। তার মানে কোনো কালারকে, যে কালার দেখছি সেই কালারটা শুধু আমার চোখে আসছে, বাকি কালার ও কি করে নিচ্ছে? অ্যাবজর্ব করে নিচ্ছে। যেমন ও গ্রিন কালারটা আমার চোখে ফেলছে, বাকি সমস্ত কালার ও কি করছে? অ্যাবজর্ব করছে। তো যে যে কালার জামা পরে আছে সেই কালারটা শুধু আমার চোখে আসছে, বাকি কালার সে কি করে নিচ্ছে? অ্যাবজর্ব করে নিচ্ছে। ক্লিয়ার কনসেপ্টটা বুঝতে পারছি? তার মানে ও কি করছে? সবুজ বাদে বাকি সমস্ত আলোকে কি করছে? অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে বাকি সমস্ত আলো কি করছে? শোষণ। সেই জন্য ও শুধু সবুজ আলো পাঠাচ্ছে বলে আমি ওকে কি দেখছি? সবুজ রঙের। তাহলে স্যার হোয়াইট কি? হোয়াইট কোনো আলোকেই শোষণ করে না, ও সমস্ত আলোকে ছেড়ে দেয়। যেমন হোয়াইট বোর্ড, জিআর ড্রেস নাকি, যে হোয়াইট সব রকম কালারকে ও ছেড়ে দেয়, ওর কোনো কালার শোষণ করতে পারে না। সেই কারণে সিনেমার পর্দার রং কি হয়? হোয়াইট, যাতে সমস্ত আলো আমার চোখে এসে পড়ে, ও কোনো আলো শোষণ করবে না, ও সব আলোকেই ফেরত দিয়ে দিবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ব্ল্যাক? ও সব আলোকে শোষণ করে নেয়, ও কোনো আলো ছাড়ে না। সেজন্য একে দেখতে লাগে কেমন? কালো। অন্ধকারের রং কি রে? অবভিয়াসলি কালো না, অন্ধকারের কোনো রং নাই। অন্ধকার ইজ বেসিক্যালি অ্যাবসেন্স অফ লাইট। আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে এবং সেটাকে কেমন লাগে দেখতে? কালো। তাহলে বেসিক্যালি অ্যাকচুয়ালি আলোর অনুপস্থিতি হচ্ছে কালো, তাই তো? বেসিক্যালি আলোর অনুপস্থিতি কালো। তাহলে এখানে আলো অ্যাকচুয়ালি নাই, ও যা দিচ্ছে সবটাই শোষণ করে নিচ্ছে, ও কোনো কিছু আমার চোখে পাঠাচ্ছে না। সেই জন্য আমি তাকে কালো দেখছি, হোয়াইট কি করে? সবটাই প্রতিফলন করে। কালো কি করে? সবটাই শোষণ করে নেয়। এই হচ্ছে দুটো ডিফারেন্স। আর যেমন ও বেগুনি পড়েছে মানে ওখান থেকে বেগুনি আমার চোখে আসছে, ও লাল পড়েছে মানে ওখান থেকে শুধু লাল আমার চোখে আসছে। ক্লিয়ার? এত ক্লিয়ার? তার মানে আমি যদি এখন শুভম সিনহাকে লাল ড্রেস পরে আছে, এবার ধরো আমি দোলের মতো করে পুরো শরীরে লাল রং করে দিয়েছি, ঠিক আছে, হোয়াট এভার, ইমাজিন করো। এবার কনসেপ্টটা ভাবো এরকম ভাবে। তাহলে শুভমকে নিয়ে এসেছি, দিয়ে আমি কি করেছি? ওকে পুরো শরীরে পা থেকে মাথার মধ্যে লাল রং করে দিয়েছি। এবার ক্লিয়ার? এবার লাল রং করে ওকে রাস্তায় নিয়ে যাচ্ছে। এবার ধরো রাত্রিবেলা, প্লিজ কনসেন্ট্রেট করবে, রাত্রিবেলা
আর ধরো দুর্গাপূজা চলছে সেই মুহূর্তে। এবার দুর্গাপূজায় কি হয়, অনেক সময় দেখবে লাইট গুলোর গায়ে না প্লাস্টিক দিয়ে দেয়, যেমন হোয়াইট লাইট আছে এর উপর যদি সবুজ প্লাস্টিক দিয়ে দিই তাহলে আলোটা কেমন লাগবে, সবুজ। অনেক সময় দেয় তো এরকম রং বেরঙের, যেমন গাছের তলে এগুলো ভালো দেয় সবুজ, যাতে গাছ সবুজ আরো ভালো লাগে সবুজ। তাই এরকমই ধরো হোয়াইট লাইট বা একটা গ্রিন লাইট পড়ছে, সেই জায়গায় নিয়ে আমি শুভমকে নিয়ে হাঁটছি, ঠিক আছে। এবার হাঁটছে, আমি যদি শুভমের দিকে তাকাই আমি ভয় খাবো, আমি অবভিয়াসলি ভয় পাবো। কেন? কারণ শুভমকে তখন ভূতের মতো দেখতে লাগবে। রিজনটা কি? অ্যাকচুয়ালি শুভমকে দেখতে লাগবে একদম কালো, কুচকুচা কালো, ঠিক আছে, এমন কালো যে অন্ধকারের মতো কালো। এবার আসি রিজনে কেন, ঠিক আছে। তাকাও, শুভমকে কি কালারে দিয়েছি, পুরো রেড করেছি। এবার রেড কালারে যখন আমি গ্রিনে নিয়ে যাচ্ছি, তখন যখনই ও গ্রিন লাইটে দাঁড়িয়েছে, রেড যেহেতু পুরো কালার, তাহলে ও গ্রিন লাইটটাকে কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। আর ওর কাছে এক্সট্রা কোনো কালার নাই যে সেও ছাড়তে পারে, কেন, ও সবটাই কি পাচ্ছে, গ্রিন। যেহেতু সব গ্রিন পাচ্ছে, সেই জন্য ও কি করছে, গ্রিনটাকে শোষণ করে নিচ্ছে, আর কিছু ছাড়তে পারছে না। এবার যদি কোনো কিছু ওখান থেকে না আমার চোখে আসে, তাকে কি রঙের দেখবো, এখনই বললাম কি রঙের দেখবো, কালো। কারণ আমার চোখে যদি কিছু না আসে সেটাকে কি লাগে, কালো। সেই জন্য আমি শুভমকে ওখানে কি দেখবো, কালো। তাহলে লাল গোলাপ ফুল কে নিয়ে যদি ওই রকমই কোনো গ্রিন কালারে দেখি, কেমন লাগবে দেখতে, কালো। কেন? লাল গোলাপ ফুল কি করবে, সবুজ রংটাকে পুরোটাই শোষণ করে নেবে, কোনো কিছু ছাড়তে পারবে না, সেই কারণে আমরা কি দেখবো, কালো। তেমনি গাছের পাতাকে যদি লাল আলো দেখতে চাও, কেমন লাগবে দেখতে, কালো। এক্সাম্পল দিচ্ছি, এখানে হোয়াইট লাইট আসছে, আমি একটা লাল রঙের বা লাল কালারের প্লাস্টিক নিলাম, তাহলে আমি কি রঙের দেখবো এখন, লাল। হ্যাঁ না বল, কেন লাল দেখবো? আমি যদি এখানে লাল আলো রাখি, তাহলে লাল প্লেটের জন্য হোয়াইট লাইট আসছে, ও কি করছে, সব আলোকে শোষণ করছে, শুধু লালগুলোকে ফেরত দিচ্ছে। হ্যাঁ না বল, তাহলে আমি সেজন্য এই জায়গাটা কি দেখবো, লাল। আমি যদি এই জায়গাটায় আর একটা সবুজ দিয়ে দিই, তাহলে আমি এখানে কি দেখবো বলতো, কালো। কেন? লালটা কি করবে, সবুজের দ্বারা আকৃষ্ট বা অ্যাবজর্বড হয়ে যাবে, সেই কারণে আমি কালো দেখবো। তাহলে কোনো একটা বস্তুর কালার ডিপেন্ড করছে আমি চোখে কি দেখছি তার উপর। বুঝতে পারলাম ব্যাপারটা? আমি বুঝতে পারলাম ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে লাল গোলাপ ফুলকে সবুজ আলোতে কি দেখবো, কালো। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবার তাহলে লাল গোলাপ ফুলকে যদি লাল আলোতে কি হয়, কি দেখবো, লালই দেখবো। কেন? লাল যাচ্ছে, লাল আবার কি হচ্ছে, ফেরত চলে আসছে। সেজন্য লাল গোলাপ ফুলকে লাল আলোতে লাল দেখবো, কিন্তু লাল বাদে অন্য কালারে কি দেখবো, কালো। এবার যদি হোয়াইট লাইট ফেলা হয়, কি দেখবো, লাল দেখবো। কেন? হোয়াইট লাইটের ভিতরে কি আছে, লাল ঢুকে আছে, বাকিগুলোকে সে কি করবে, শোষণ করবে, লালটাকে আমার চোখে ফেরত দিয়ে দিবে। ঠিক বলছি তো? সৃজিতা দাঁড়াও, দাঁড়াও। সূর্যের রং কি রে, সূর্যের আলোর রং কি, হোয়াইট। হলুদ হলুদ লাগে না দেখতে? কেউ কি মনে করিস, বস, কেউ কি মনে করিস যে সূর্য হলুদ রঙের? এনিওয়ান? সূর্য থেকে আগত আলোক রশ্মি হলুদ? কারোর মাথায় কি এটুকু চিন্তা আছে? বলতে পারিস, কোনো ব্যাপার নাই, শিখছিস। কারোর কি, আমার তো ছোটবেলায় মনে হতো সূর্য হলুদ রঙের, তোদের কেন মনে হয় না? তোরা এত অ্যাডভান্স কি করে? তোর বয়সে আমি এটুকু জানতাম যে সূর্য হলুদ রঙেরই, কারণ সূর্যকে দেখলে হলুদই লাগতো আমার, তাই না? এবার তোদের মনে হয় না, মানে তোরা আমার থেকে বেশি জানিস অবভিয়াসলি, মানে আমি তোদের বয়সে যা জানতাম তার থেকে তোরা বেশি জানিস। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। হোয়াট এভার, সূর্য অ্যাকচুয়ালি হোয়াইট লাইট দেয়। কি করে বুঝলাম স্যার? দেখতে হলুদ লাগে কারণ আমাদের বায়ুমণ্ডল আছে বলে, বায়ুমণ্ডলের জন্য। এবার যদি ইয়েলো হতো, তাহলে সূর্য থেকে ধর হলুদ আলো আসছে, সূর্য থেকে কি আলো আসছে, হলুদ আলো। সূর্য থেকে হলুদ আলো এলে যদি হোয়াইট বোর্ডটা বাইরে নিয়ে যেতাম, হোয়াইট বোর্ডটা কি রঙের হতো, হলুদ রঙের, কারণ ওর উপর কি রং করছে, হলুদ। তাহলে আমাদের যে গ্লেশিয়ার, হিমবাহ আছে, সেগুলোও কি কালারের দেখতাম, হলুদ কালার। কিন্তু বাস্তবে কি বরফকে হলুদ কালারের দেখি না? হোয়াইট বোর্ড, আমি হোয়াইট ড্রেস পরে যাই, তাহলে আমাদের যে পুলিশ হোয়াইট ড্রেস পরে দাঁড়িয়ে সবকে কি রঙে দেখতাম, হলুদ রঙের দেখতাম, কিন্তু তা তো নয়। সেই কারণে সূর্যের লাইট কখনো ইয়েলো নয়, ইয়েলোইস লাগে। কেন লাগে? বিকজ অফ দা বায়ুমণ্ডল। আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি, আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে বর্ণর কনসেপ্টটা কি, আমার চোখে যেটা রিফ্লেক্ট হয়ে আসছে সেটাকে আমরা কি বলছি ভাই, সিম্পল কথায় বর্ণ। বর্ণ দু রকমের হয়, একটা প্রাথমিক বর্ণ, একটা যৌগিক বর্ণ। প্রাথমিক বর্ণ কি না, তো লাল নীল সবুজেরই মেলা বসেছে বলে একটা গান ছিল, লাল নীল সবুজ, এটাকে বলা হয় কি অ্যাকচুয়ালি প্রাইমারি কালার বা প্রাথমিক বর্ণ। লাল নীল সবুজ দিয়ে গোটা দুনিয়াতে যত রকমের রং হয় সবকে তুমি বানাতে পারবে, সেই জন্য লাল নীল সবুজকে বলবে কি,
প্রাইমারি বা প্রাথমিক রং। এগুলো থেকে যে সমস্ত রং তৈরি হয় তাদেরকে তুমি বলবে যৌগিক বর্ণ বা একবর্ণী। লাল, নীল, সবুজ এই তিনটেকে যদি সঠিক অনুপাতে যুক্ত করা হয় তাহলে সেখান থেকে হোয়াইট লাইট পাওয়া যায়, যেমন ধরো লাল, নীল, সবুজের মধ্যে নীল আর সবুজকে যদি মেলাও তাহলে এক রকমের রং হয় যেটাকে বলা হয় ময়ূরকণ্ঠী নীল। ময়ূরকণ্ঠী নীল মানে ময়ূরের কণ্ঠে যে নীল হয় সেটা দেখবেন পিওর নীল নয়, তার মধ্যে একটু গ্রিনিশ আভা থাকে, ঠিক আছে। সো এইরকম রং ময়ূরকণ্ঠী নীল। ময়ূরকণ্ঠী নীলের সাথে যদি আমরা তখন লালকে মেশাই তাহলে লাল, নীল, সবুজ মিলে যাচ্ছে, দিয়ে কি রং দেবে আমাকে? হোয়াইট। তো বাস্তবে হোয়াইট কোনো রং নয়, অ্যাকচুয়ালি হোয়াইটে কোনো কালারই নেই। হোয়াইটের মধ্যে তুমি যা দেবে সেটাই কালার হয়ে যাবে, হ্যাঁ না বলো? সেই জন্য আমরা হোয়াইটের মধ্যে স্টেন রং দিই। দেখবে হোয়াইট সাদা জামা যখন কাঁচা হয় বাড়িতে মা বা বাবা কি করে গ্রিন উজালা দিয়ে দেয়, একটু গ্রিন উজালা দিলে কি হয় ইয়েলো স্টোনটা চলে যায় ওই উজালার জন্য, আরো পরিষ্কার লাগে। আমরা যখন মোবাইল স্ক্রিন ইউজ করি, যখন ইনস্ট্যান্ট ফোন কিনি, প্লিজ কনসেন্ট্রেট করবে, তখন স্ক্রিন দেখতে খুব ধবধবে লাগে। অনেকের ফোনে একটা রিড মোড বলে অপশন আছে, রিড মোড তোমরা বেশি জানবে অবভিয়াসলি। সেই রিড মোডে কি হয় ওই ব্লু ফিল্টার আছে, ব্লু ফিল্টার কি করে একটু টোনটাকে ইয়েলোইজ করে দেয়, আমাদের চোখের পক্ষে বেটার লাগে। আমরা এই আলো দেখার থেকে যদি এটার উপর একটু হালকা ইয়েলো স্টোন দিই সেটা দেখতে আরো বেশি ভালো লাগে, কারণ আমাদের চোখের পক্ষে সেটা বেটার হয়। কেন? প্রকৃতি আমাকে সেটা অ্যালাউ করেছে, কারণ প্রকৃতি থেকে আমি বড় হয়েছি এবং প্রকৃতির বায়ুমণ্ডল আমাকে সূর্যটাকে কেমন কালারের দেখিয়েছে, ইয়েলোই স্টোন দেখিয়েছে, সেই কারণে আমার চোখও সেইটাই সেন্স বেশি ভালো করে। সেই জন্য একটানা ফোন দেখলে অনেক সময় চোখে প্রবলেম হয়, বিরক্ত লাগে, অনেক সময় এই যারা মাথা ব্যথা করে। সেই জন্য বলা হচ্ছে যে আজকে এত লোকের মধ্যে চশমা, তার ওয়ান অফ দ্য রিজন আছে ফোন দেখা, মোবাইলে গেম খেলা আর ল্যাপটপ দেখা। তার কারণ আমাদের এই চোখের মধ্যে থাকে কি সিলিয়ারি পেশি, এই সিলিয়ারি পেশি কি হয় টান হয় আমাদের চোখটাকে অনেকক্ষণ খুলে রাখার জন্য। তার ফলে কি হচ্ছে এই জায়গা থেকে চোখের গোলক বা যে স্ক্লেরা আছে সেই পার্টটা আস্তে আস্তে ছোট বড় হয়ে যাচ্ছে। তার ফলে সেটাকে ঠিক করার জন্য চশমার ব্যবহার হচ্ছে, এটাকে বলছি আমরা মায়োপিয়া। সেজন্য ম্যাক্সিমাম সবার নেগেটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার খুব কম জনের আছে, আমরা পরে পড়াবো। সো এই কারণে মায়োপিয়া, এবং রিসার্চ বলছে আপকামিং 40% ছেলে মেয়েদের মধ্যে এই মায়োপিয়া রোগ দেখা যাবে। এর থেকে বাঁচার উপায় কি? সারাদিন এই লাইটের আলোয় না থেকে ডেলি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা একটু সানলাইটে থাকা। সানলাইটে থাকা মানে সূর্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম ওরকম নয়। সানলাইট মানে একটু বেলকনিতে গেলে, একটু রাস্তাঘাটে ওখান থেকে দেখে একটু পড়াশোনা করছো বেলকনিতে বসে, সারাক্ষণ ঘরে না থেকে একটু বাইরে, তাহলে পরে অনেকটা বেটার হবে। তোমরা তো স্কুল যাও, স্কুলে যাওয়ার সময় যে টাইমটুকু পাও সেটাই অনেক। তো স্কুলের টাইমে অ্যাটলিস্ট এই বাইরে একটু ঘোরাঘুরি করলে বা ওই টিফিন পিরিয়ডে একটু দেখলে সেখান থেকে চোখ অনেক বেটার থাকবে, ঠিক আছে। সে বলে এই নয় যে আমি সোজা সূর্যের দিকে তাকাতে হাঁ করে বসে থাকলাম। ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, আমরা আলোচনা করছিলাম বর্ণ নিয়ে। বর্ণ তাহলে যেটা আমরা চোখে দেখি অবভিয়াসলি, যেমন তাহলে আমরা উদাহরণ দিচ্ছিলাম ময়ূরকণ্ঠী নীল, এরকম টাইপের বিভিন্ন কালার কম্বিনেশন আমরা এক্ষেত্রে তৈরি করতে পারি। অর্থাৎ যেটা আমি চোখে রিফ্লেকশনের মাধ্যমে দেখছি সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি বর্ণ। আর সত্যি কথা বলতে বর্ণের কনসেপ্ট সব থেকে বেশি বোঝে এই দিকে সবাই, নাকি? মেয়েরা বর্ণের কনসেপ্ট সব থেকে ভালো বোঝে। যেমন ছেলেদের কাছে লাল রং মানে কি রে, আরে একটা গাঢ় লাল আর একটা হালকা লাল, চল লাল শেষ। কিন্তু একটা লিপস্টিক যদি কোনো মেয়ে কিনতে যায়, লালের ওপরই 10টা শেড দেখবে শুধু, যে এইটা এইরকম ওইটা ওই রকম। আরে আমার বাড়িতেই তো আছে, তো সবার বাড়িতে এরকম আছে যে নেল পলিশ কিনছে, এই নেলে লাগে না, এটা ভালো লাগছে না, এরপর আরেকটু হালকা শেড দিন, আরো হালকা শেড দিন, আরো হালকা শেড দিন। আরে তো কত রকমের শেড হয় জানা নাই। সো সব থেকে ভালো বর্ণ সম্বন্ধে তোমরাই বোঝো। চলো আর উদাহরণ দিচ্ছি না। এত ক্লিয়ার হয়েছে? কিরে ক্লিয়ার? নো ডাউট? কিরে শরীর খারাপ? তোর শরীর খারাপ? কি হয়েছে? জ্বর এসছে? বাড়ি যাবি? ঠিক আছে, এত ক্লিয়ার হয়েছে বাবা? বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ওখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কালার আসছে। অবভিয়াসলি উদাহরণ দিচ্ছি, দেখ ও একটা ভালো কোশ্চেন করেছে যে স্যার একটা ড্রেস যদি এরকম হয় যে বিভিন্ন কালারের ড্রেস হয় তাহলে আমরা কেমন দেখবো? ঠিক আছে, তোমাকে নিয়ে ইমাজিন করছি আমি, ধরো, ঠিক আছে। দেখো
প্লিজ কনসিডার করো, ধরো একটা আজগুবি টাইপের কম্বিনেশনও পড়েছে, ইমাজিন করো কেমন কম্বিনেশন, যে একদম টকটকা লাল যেটা হয়, দেখ আমি অত বুঝি না রং, তোরা বুঝবি, ঠিক আছে, একদম ক্রিমসন রেড যেটাকে বলে, ঠিক আছে, টকটকা লাল, ঠিক আছে, আর একদম সবুজ, ঠিক আছে, ভাইব্রেন্ট সবুজ, ওরকম সবুজ না, ওর থেকে আরো ভালো সবুজ, ঠিক আছে। এবার ও কি করেছে, এরকম স্ট্রিপ স্ট্রিপ দেওয়া পড়েছে, এরকম স্ট্রিপ স্ট্রিপ দেওয়া, ঠিক আছে, একটা লালের স্ট্রিপ একটা সবুজের স্ট্রিপ, এটা আজগুবি কম্বিনেশন, ঠিক আছে, এরকম কম্বিনেশন কোনদিন পড়বি না, হোয়াট এভার। রণবীর সিং হলে হয়তো পড়বে, তোরা পড়বি না। ওকে, টাকা এদিকে প্লিজ, এত ক্লিয়ার। এবার তাহলে আমি ধর নিজেকে ইমাজিন করছি যে আমি এরকম ড্রেস পরে আছি, এবার আমার উপর সবুজ আলো ফেলা হয়েছে, তাহলে কি হবে, তাহলে আমি যখন ওই সবুজ আলো দিয়ে হাঁটবো, লাল গুলো সব কেমন লাগবে দেখতে, কালো, আর বাকিগুলো কেমন লাগবে দেখতে, সবুজ। তাহলে আমার মনে হবে যেন আমি পড়ে আছি এমন কিছু নাই সবুজ, কিছু নাই সবুজ, দূর থেকে দেখলে তো তাই মনে হবে, যে মনে হবে সবুজের কটা এরকম ডান্ডা দাঁড়িয়ে আছে, ইয়েস অর নো, অবভিয়াসলি তাই মনে হবে ভাই। এবার আমি যদি লাল আলো ফেলি, সেম কি হবে, ওই সবুজ গুলো কি হয়ে যাবে কালো, তখন লাল গুলো কেমন লাগবে দেখতে, লাল। আমি কি বলতে পারলাম এবার? আই গেস তোমার অ্যান্সারটা হয়েছে ক্লিয়ার। ওকে, এবার আমরা আলোচনা করব স্পেকট্রাম, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা আমাদের লাস্ট টপিক মোটামুটি। কারো ড্রেস রেড হোয়াইট গোল্ডেন, তো হোয়াইট যে পার্টটা আছে সেটা সব আলোতে হোয়াইট দেখাবে, যদি লাল আলো ফেলে হোয়াইটটা লাল হয়ে যাবে। গোল্ডেন কালার গোল্ডেন, নাহলে অন্যান্য কালারে, ওটা কি কি কালার দিয়ে তৈরি তার উপর ভিত্তি করে তার রং কালার হবে, ওটা যে কালার কম্বিনেশন দিয়ে তৈরি। এই ক্লিয়ার হয়েছে আদুর? এবার হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালী, আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো তরঙ্গ না আলো হচ্ছে কণা, এটা নিয়ে খুব দ্বিমত ছিল, তোরা ভবিষ্যতে পড়বি যদি কেউ সায়েন্স নিয়ে পড়িস। হাইগেন্সের তত্ত্ব অনুযায়ী আলো হচ্ছে তরঙ্গ, হাইগেন্স, ঠিক আছে। আবার আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আবার কারো কারোর মতে আলো হচ্ছে কণা। আমরা এখানে নোটসে ভালোভাবে দিয়ে রেখেছি কার মতে কি ছিল, পেজ নাম্বার তোমরা দেখতে পারো 66-এ, আলোর বিভিন্ন তত্ত্ব। তো এই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে যদি আলোকে আমরা তরঙ্গ ধরি, তাহলে তরঙ্গের কি হয়, কম্পাঙ্ক হয় এবং তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হয়। আমরা দেখো, আমরা আলোর তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যকে জাস্ট একটা আউটলাইন দিতে চাইছি। কি হয়েছে তোমাদের, বাড়ি যাবি, হয়ে গেছে ক্লাস? এদিকে টাকা বকছিস কেন, তো টাকা দিবে। দেখ, এইদিকে যদি আমি যাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, নিশ্চয়ই ক্লাস 9-এর শব্দ চ্যাপ্টারে পড়েছিস, মনে পড়ছে? একবার পূর্ণ কম্পনে কণা যতটুকু পথ যায় তাকে কি বলা হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য। আর এইদিকে গেলে কম্পাঙ্ক বাড়বে, তার মানে বোঝ, ভালো করে বোঝ বেটা, এইদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে আর এইদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এইদিকে গেলে কম্পাঙ্ক বাড়বে, তাহলে এইদিকে গেলে কম্পাঙ্ক কমবে, তার মানে এইখানে যে থাকবে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আর কম্পাঙ্ক সব থেকে কম। এর নাম হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও নিশ্চয়ই বুঝিস, বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ কি না, তো আমাদের রেডিও সম্প্রসারণের জন্য যে তরঙ্গ কাজে লাগে তাকে বলে রেডিও ওয়েভ। এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কম্পাঙ্ক সব থেকে কম, এটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের পর হচ্ছে আমার মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ এটা তোরা জানিস রান্না করতে কাজে লাগে, মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনে কি হয়, ভেতরে দুটো এরকম যন্ত্র থাকে, সেখান থেকে প্রচুর পরিমাণে গরম হাওয়া যেটাকে বলা হয় মাইক্রোওয়েভ পাঠানো হয় এবং তার ফলে খাবার গরম হয়। অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে এখানে ক্ষতিকর, কোনো ক্ষতিকর নয়। আমার বাড়ির লোককে আমি বুঝিয়ে পারি না, কি জানি, আমি বাড়িতে ঠান্ডা ফ্রিজ থেকে আনা মিষ্টি কেন খাবো, মাইক্রোওয়েভ আছে একটু গরম করে খেয়ে নেবো। অনেকে বলে এতে ক্ষতি হয়, জিরো ক্ষতি, কোনো ক্ষতি নাই। ক্ষতি থাকলে পরে এগুলো হতোই না, ইউজই হতো না। মাইক্রোওয়েভে কোনো ক্ষতি নাই। এবার তুই মাইক্রোওয়েভ 50 দিনের বাসি খাবার খাচ্ছিস, তাহলে ভাই ক্ষতিকর হবে। ক্লিয়ার ক্লিয়ার, তো মাইক্রোওয়েভে কোনো ক্ষতি নাই। মাইক্রোওয়েভ ওভেন। এবার মাইক্রোওয়েভের আর কাজ কি, এই যে এই যন্ত্রটা, এই জিনিসটা, এটা ছাড়া চলবে না। এখান থেকে সব সময় মাইক্রোওয়েভ বেরোচ্ছে, সব সময়। আমি চোখে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখ অ্যালাউ করেনি দেখার জন্য। এখান থেকে মাইক্রোওয়েভ সবসময় বেরোচ্ছে আর মাইক্রোওয়েভ ঢুকছে। টেলিকমিউনিকেশন 5G 3G 4G এগুলোর জন্য যে তরঙ্গ ওয়েভ ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। সো মাইক্রোওয়েভের এনার্জি বেশি রেডিও থেকে, এবং এখানে হাই স্পিড নেট ট্রান্সফার করা যায় বলে
আমরা এটা ইউজ করব মাইক্রোওয়েভ। সো আমরা এটা চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখ অ্যালাউ করেনি, প্রকৃতি আমাকে অ্যালাউ করেনি যে তুই মাইক্রোওয়েভ দেখ। প্রকৃতি যাকে অ্যালাউ করেছে সে দেখতে পাবে। এবার মাইক্রোওয়েভের পর হচ্ছে অবলোহিত রশ্মি, ইনফ্রারেড। অবলোহিত কোনগুলো? যদি সাপের চোখ থেকে দেখো, স্নেকস, ফ্রম স্নেকস আই, তাহলে তুমি নিজেকে মানুষের মতো স্ট্রাকচার পাবে না। তুমি কি দেখবে? একটা আগুনের গোলা। যদি কেউ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখো সে দেখতে পাবে। কেন হয় স্যার এটা? আমার দেহে কনস্ট্যান্ট একটা টেম্পারেচার আছে, কত? 36.89 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার ওখান থেকে সবসময় কি তাপ বেরোচ্ছে, সেজন্য আমি কারোর গায়ের কাছাকাছি নিয়ে গেলে হাতটা কি লাগবে? একটু গরম লাগবে। কেন? সে গরম, একটু গরম লাগবেই। তোমার মনে হবে না স্যার ঠান্ডা, না, তুমি ফিল করতে পারছো না, বাট গরম, হালকা গরম লাগবে। তাহলে আমার দেহ থেকে সবসময় তাপ বেরোচ্ছে। এই তাপটা কেমন ভাবে বেরোয়? ইনফ্রারেড। এবার ওই জিনিসটাকে যে চশমা দিয়ে দেখা যায় সেটা পড়লে পরে তুমি সেরকম দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে? ইনফ্রারেডের আর কাজ কি? রিমোট সেন্সার। রিমোট সেন্স করতে আমার ইনফ্রারেড কাজে লাগে। সো আমাদের পোকো ফোন বা রেডমি ফোনের ওপরের দিকে থাকে একটা আইআর ব্লাস্টার, দেখবে তাতে রিমোট কন্ট্রোল করা যায় ফোনে। ওইখান থেকে আইআর ব্লাস্টারের পুরো নাম ইনফ্রারেড ব্লাস্টার। ইনফ্রারেড সেখান থেকে বেরোয় রশ্মি, যেটা আমরা দেখতে পাই না চোখে। ইনফ্রারেডের পর হচ্ছে ভিজিবল রিজিয়ন, এইটাকে আমরা চোখে দেখতে পাই। এখানে রেড থেকে শুরু করে ভায়োলেট পর্যন্ত ভিপজিওর আছে। তার মানে আমরা বুঝলাম রেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আর কম্পাঙ্ক সব থেকে কম। মাথায় রাখবো, আলোর লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার। হোয়ারএজ ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য হয় 380 ন্যানোমিটার। ঠিক আছে, 380 ন্যানোমিটার। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? তাহলে এখানেই আছে কি? ভিপজিওর। এই পুরোটাকে আমরা শুধু দেখতে পাই, বাকি এটাও দেখতে পাই না। এরপরে যা থাকবে সেগুলোকেও আমরা দেখতে পাবো না। প্রকৃতি অ্যালাউ করেনি ভাই, আমি কি করব? আমরা প্রকৃতি থেকেই তৈরি হয়েছি, আবার প্রকৃতি থেকে মিশে যাব। সেই কারণে প্রকৃতি আমাকে যা যা অ্যালাউ করেছে আমি সেগুলো করতে পারবো, তাছাড়া পারবো না। ভায়োলেটের পর হচ্ছে আলট্রা ভায়োলেট রশ্মি, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। এবং অবভিয়াসলি আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর আছে, যে কি করছে? অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নিচ্ছে। এবং অতিবেগুনি রশ্মি কি করে? জীবাণু নাশ করতে কাজে লাগে। যেমন ওয়াটার ফিল্টার, ওয়াটার ফিল্টারে ইউভি রশ্মি ইউজ করা হয়। যেমন হেমা মালিনী অ্যাড দিতে দিতে পাগল হয়ে গেল, কি কেন্ট মিনারেল আরও देता है सबसे शुद्ध पानी आरओ और यूवी के साथ। सो दैट यूवी इज कॉल्ड अल्ट्रावायोलेट, অতিবেগুনি রশ্মি। এবং এই অতিবেগুনি রশ্মি ওই জলের মধ্যে দিয়ে চালালে জীবাণুগুলো মরে যায়, জীবাণুগুলো মরে যায়। ক্লিয়ার হয়েছে? আলট্রাভায়োলেটের পর হচ্ছে এক্স রশ্মি, এক্স রে। এটা আরো বেশি ক্ষতিকর। এক্স রে শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, জীবন্ত সেলকে নষ্ট করে দেয়। কিন্তু কিছু করার নাই, হাত পা ভাঙলে পরে তোকে ছবি দেখতে গেলে তো এক্স রে করতেই হবে। সেজন্য এক্স রে এটাই কাজ কি? যে কোনো জায়গায় যদি হাত পা ভেঙে গেছে সেখানকার ছবি তোলো, বাঁধিয়ে রাখো সুন্দর করে, যে কোনো এক সময় আমার হাত পা ভেঙেছিল। এবং আরো কিছু কাজ করে, যে ধরো এটা একটা স্ট্রাকচার ক্রিস্টাল, এর ভেতরে কোনো জায়গায় ত্রুটি আছে কিনা দেখার জন্য এখানে এক্স রে মারবো, তাহলে আমি দেখতে পাবো এখানে ত্রুটি হয়েছে কিনা। যেমন এই বোর্ডের ভেতরে কোনো এক জায়গায় ত্রুটি আছে কিনা, ক্রিস্টালের স্ট্রাকচার জানতে আমরা এক্স রে ব্যবহার করব। এক্স রে এর পর হচ্ছে গামা রশ্মি, গামা রে। এ ক্ষতিকর, তেজস্ক্রিয় রশ্মি, এবং এ কি করবে? ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে এবং মানুষের পপুলেশন কমাতে হেল্প করে। ঠিক আছে? আর একটা হচ্ছে কসমিক রে। আরে পপুলেশন অনেক হয়ে গেছে, কমলে ভালো। কসমিক রে, ঠিক আছে? কসমিক রে কি? এটা পৃথিবীতে অস্তিত্ব নাই। কেন? পৃথিবীর বাইরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার কি করছে? এই কসমিক রে গুলোকে পৃথিবীতে আসতে দিচ্ছে না। যেমন সূর্য থেকে প্রচুর পরিমাণে কসমিক রে বেরোচ্ছে, এবং সেই কারণে পৃথিবীতে ম্যাগনেটোস্ফিয়ার থাকার কারণে এই কসমিক রে আর পৃথিবীতে ঢুকতে পারছে না। কিন্তু চাঁদে হু হু করে ঢুকে যাচ্ছে। সেই জন্য চাঁদে জীবন তৈরি করা খুব মুশকিল। তার কারণ হচ্ছে এই কসমিক রেডিয়েশন। মার্স, মঙ্গল গ্রহে কসমিক রেডিয়েশন আছে, এই জন্য এই সমস্ত জায়গায় জীবন তৈরি করা খুব মুশকিল। কারণ আমরা যে পরিবেশে মানুষ, সেখানে কসমিক রে নাই। আর কসমিক রে খুবই ডেঞ্জারাস, সে ক্ষতিকর। বুঝতে পারছো কত শক্তি তার? সেই কারণে আমরা শুধু নেচার আমাকে অ্যালাউ করেছে এইটুকু দেখা। তুই বলবি স্যার যদি আমি এখান থেকে এতটুকু দেখতাম তাহলে আর মানুষ থাকতে না, তুই ভগবান হয়ে যেতিস যদি এখান থেকে এত দেখতে পারতিস। স্বাভাবিক ভাই, তুই দেখতে পাচ্ছিস ফোন থেকে সুন্দর তরঙ্গ বেরোচ্ছে, চলে যাচ্ছে, সবই দেখা যেত। কিন্তু প্রকৃতি আমাকে এগুলো অ্যালাউ করেনি, সেজন্য আমরা এগুলো দেখতে পাবো না। আই গেস বুঝতে পারলাম। বলো, কার ডাউট আছে? লেখো। বিক্ষেপণ,
বিক্ষেপণ কাকে বলে? আমরা যদি ট্রপোস্ফিয়ারকে দেখি তাহলে আমরা দেখব ট্রপোস্ফিয়ারের মধ্যে প্রচুর ধূলিকণা আছে। ট্রপোস্ফিয়ারের মধ্যে প্রচুর ধূলিকণা থাকার কারণে এই ধূলিকণাগুলো সূর্য থেকে আগত আলোক রশ্মিগুলোকে কি করে, চারিদিকে ছড়িয়ে দেয়। যেমন ধরো কোনো এক জায়গায় অনেক ক্রাউড জমা হয়েছে, ক্রাউড কি হয়েছে, জমা হয়েছে। তো অনেক সময় লেটার রাইটিং হোক বা নোটিশ টোটিস এরকম দেয় না, রিপোর্ট রাইটিং, তখন একটা কথা লেখো, দ্য মব ওয়ার স্ক্যাটার্ড। স্ক্যাটার মানে কি, ছড়িয়ে যাওয়া। এখানেও লাইটটা কি হয়, স্ক্যাটার্ড হয়। কেমন, ধরো এখানে কোনো একটা ধূলিকণা আছে, ভালো করে বোঝো, এত বড় ধূলিকণা হয় না, আমি তো আঁকছি। এবার এই ধূলিকণার গায়ে সাদা আলো যখন পড়ছে, আস্তে, সাদা আলো যখন পড়ছে, ও আলোটাকে নিচ্ছে, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এরকম ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় কি, আলোর বিক্ষেপণ। তাহলে ধূলিকণার গায়ে আলো এসে পড়লো এবং সেখান থেকে আলোটা চারিদিকে ছড়িয়ে গেল। তোমরা যদি লক্ষ্য করো, দেখবে কোনো জানালার ছিদ্র দিয়ে যদি সরু জায়গা থেকে আলো, সূর্যের আলো ঢোকে, সেই জায়গায় তোমার 7 দিনের পুরনো সেই নোংরা জামাটাকে যদি একটু ঝেড়ে দাও, তাহলে ওখানে দেখবে যে ধূলিকণাগুলো ওড়ে, দেখবে অনেক ধূলিকণা চকচক করে। কেউ খেয়াল করেছো কিনা জানি না, দেখতে পারো। তাহলে এক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটে বলে চকচকে দেখায়। এখন যে আলোগুলো বেরোচ্ছে, সব আলো বেরোলে তার সবার তীব্রতা সমান হয় না। তীব্রতা মানে কি, এখানে একটা আলো আছে, চোখে যা আমার আলো এসে পড়ছে, 5টা টিউবলাইট দিলে চোখের তীব্রতা আরো কি বাড়বে, বেড়ে যাবে। তাহলে তীব্রতা বেড়ে গেল আমার আলো বেশি আসছে বলে। তাহলে এখানেও সেরকম, আলোটা কতটা ছড়াবে সেটা ডিপেন্ড করছে ইন্টেন্সিটির উপর, তীব্রতা, কত বেশি তীব্র আলো, কত বেশি তীব্র, তার উপর ডিপেন্ড করছে আমার কার আলো কতটা পড়ছে। এবং সেটা আমাদের বিজ্ঞানী র্যালে দেখিয়েছিলেন, I proportional to 1/λ⁴। তার মানে এই যে আলোটা বিক্ষেপিত চারিদিকে ছড়াচ্ছে আলোটা, সেই ছড়ানোর মাত্রা মানে বিক্ষেপণের তীব্রতা, যে আলোটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। কিছু বলছো মানা? চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার তীব্রতা কি হবে, বেশি নয়, কম হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার তীব্রতা কি হবে, বেশি। ব্যস্ত সম্পর্ক তো, বেশি হবে। সেই জন্য আমরা যদি এখানে দেখি ভিপজিওর, তাহলে লজিক্যালি ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম আর রেডের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। সেই জন্য লাল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে না। সেই কারণে দূর থেকে যাতে আমি ডেঞ্জার আছে বুঝতে পারি, সেই জন্য ডেঞ্জারের সাইন হিসেবে আমরা কি ইউজ করি, লাল। কেন, লাল আলো চারিদিকে ছড়াই না, তাহলে ওকে দূর থেকে আইডেন্টিফাই করা যাবে, ওইটা লাল আলো জ্বলছে। বুঝতে পারলাম, যেটা তুই পড়েছিস আজকে। ক্লিয়ার হয়েছে না? লাল ভালো পড়েছে রাজদীপ দত্ত, সৃজয়ী সরকার, টকটকা লাল। চলো, ক্লিয়ার হয়েছে? তাহলে দূর থেকে আমরা যাতে ওই সাইনটাকে চিহ্নিত করতে পারি, দেখো ডেঞ্জার আগে জানতে হবে, সেই জন্য আমরা লাল আলোটাকে ডেঞ্জার হিসেবে চয়েস করেছি। এমনি এমনি মনে হয়নি যে মন হলো একদিন চলো মানে ডেঞ্জারের সাইন কি, লাল নিয়ে নাও, না, দেয়ার ইজ ফিজিক্স। সেই জন্য ট্রাফিক সিগনালে লাল আলো ইউজ করা হয়। বেগুনিও তো করতে পারতাম, কেন ইউজ করিনি বেগুনি? বুঝতে পারছি। লাল আলো কেন করলাম, ডেঞ্জারের সাইন, বিকজ লাল আলো দূর থেকে আমরা সহজে বুঝতে পারবো, সেই জন্য আমরা লাল আলো চারিদিকে ছড়াই না। বুঝতে পারলাম কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার তাহলে সব থেকে বেশি তীব্রতা কার ছড়ানোর, বেগুনি। তাহলে বেগুনি চারিদিকে ছড়াই। আকাশকে নীল এই কারণে দেখায়, কারণ সূর্য থেকে আগত আলোক রশ্মি ট্রপোস্ফিয়ারের ধূলিকণায় পড়ে এবং সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে স্যার সেটা তো বেগুনি হওয়া উচিত ছিল। হ্যাঁ না বলো, কারণ বেগুনি ছড়ানোর প্রবণতা বেশি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়েছিলেন বিজ্ঞানী র্যালে। এই ফর্মুলা অনুযায়ী সব থেকে বেশি ছড়ানো কার ক্ষমতা ছিল, বেগুনির। কিন্তু সব থেকে বেশি ছড়াচ্ছে নীল কেন স্যার, আকাশকে নীল কেন দেখায়? ম্যাক্সিমাম বইয়ে এই উত্তরটাই পাবে যে আমাদের চোখের পক্ষে বেগুনি সংবেদনশীল নয়। কমপ্লিটলি রং, কমপ্লিটলি বলবো না, 90% রং, 10% ঠিক। এটা অ্যাকচুয়াল উত্তর নয়, নো। তাহলে উত্তরটা অ্যাকচুয়ালি কি, যে আমরা যদি এখানে দেখি ভিপজিওর, ভালো করে বোঝো এই জায়গাটা। এখানে দেখো ভায়োলেট আর ইন্ডিগো, এর মধ্যে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কি কম, ইন্ডিগোর বেশি। তাহলে ভায়োলেটের চারদিকে ছড়ানোর কথা ছিল, কিন্তু কেন ইন্ডিগো হয়? দেখা গেছে চারদিকে ছড়ানোর তীব্রতা শুধু তরঙ্গ দৈর্ঘ্যের উপর নয়, ডিপেন্ড করছে কোন বর্ণের কালার তার উপর। সেই জন্য ইন্ডিগোর দেখা গেছে ছড়ানোর তীব্রতা অনেক বেশি, সেই জন্য ইন্ডিগো হয়। এটা আমার উত্তর নয়,
এই উত্তরটা আমিও বানাইনি, এটা বলেছেন এইচ.সি. ভার্মা, নাম শুনেছ হয়তো, আমি এইচ.সি. ভার্মাকে ফলো করি, সেখান থেকে এই উত্তরটা পেয়েছিলাম, কোনো একজন কেউ জিজ্ঞেস করেছিল। সো এইটা অ্যাকচুয়াল উত্তর। আমিও প্রথম ভাবতাম যে কেন পার্পল কালার চোখের পক্ষে সংবেদনশীল নয়, তাহলে আস্তাকে দেখে আমি মুখ লুই দেবো, বাবা বেগুনি পড়ে এসছে ভাগো, তাই না, চোখের প্রতি সংবেদনশীল না হতো। কিন্তু আমার তো এরকম আস্তা নয়, সরি বিউটি, ঠিক আছে, আরে এত ভাই ঠিক আছে কুল, নাম মতো মনে থাকে, তাই না, কিন্তু হয় না তো। আমরা জাম মোটামুটি পার্পল কালারের হয়, আমরা গিয়ে জাম আগে খাই, যে চলো জাম খাই, দিয়ে জিপটা এখন দেখা দেখো বেগুনি হয়ে গেছে জিপ। অনেকে পার্পল কালারের লিপস্টিক পর্যন্ত পরে, এই বলিস না যে পরে না, পরে, তাহলে তো সেই ঠোঁটকে দেখে দূরে পালিয়ে যাবে, না 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 পার্পল কালার নো, তাহলে অ্যাকচুয়ালি সংবেদনশীল হয়। অনেকে পার্পল কালারের ড্রেস পরে, আমাদের কোচিং আজকে বসে আছে, ঠিক আছে। সো সংবেদনশীলের কনসেপ্ট নয় প্লিজ, নো। তাহলে এখানে কি বলবো, ইন্ডিগোর ছড়ানোর প্রবণতা কি বেশি, সেই কারণে আমরা আকাশকে নীল দেখি। সেম সেন্সে আমরা যখন দেখব সূর্য উদয় বা সূর্য অস্ত হয়, তখন আকাশটা একটু লাল লাল থাকে। স্যার লাল লাল কেন হয়, বেগুনিও তো হতে পারতো, নীল হলুদ যা ইচ্ছা তাই হতে পারে, লাল কেন? দেখো তাকাও এদিকে, সূর্য যখন ডোবে তখন দিগন্ত রেখার কাছে থাকে। এবার এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আলো এখান থেকে এত দূর আসতে সময় লাগছে বেশি, দেখো, আর যদি ওপরে থাকতো দেখো সময় কম লাগতো, হ্যাঁ না বলো? তাহলে এখানে বেশি পথ আসছে, আলো বেশি পথ আসছে, বেশি পথ আসার সময় এরা আগে আগে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, সেই জন্য এই আলোগুলোকে চোখে পড়ছে না। যেহেতু অনেক দূর থেকে আসছে, এগুলো ছড়িয়ে যাচ্ছে রাস্তাতেই, শুধু লালটাই পারছে না ছড়াতে, কেন, লালের বিক্ষেপণের তীব্রতা কি কম, সেজন্য আমরা লাল আলোটাকে দেখতে পাচ্ছি, বাকিগুলো হচ্ছে কিন্তু আমার চোখ দেখতে পাচ্ছে না। কেন? আমার চোখ ওই ইন্টেন্সিটিটাকে ধরতেই পারছে না। কোনো যন্ত্র থাকলে সেই যন্ত্র ঠিক ইন্টেন্সিটি ধরে নেবে। বুঝতে পারছি? যেমন আমার শরীর থেকে অনবরত হিট বেরোচ্ছে, তুমি কি বুঝতে পারছো? একটু বুঝতে পারছো না, কিন্তু এখানে যদি কোনো একটা সেন্সর বা যন্ত্র থাকে, সে অবভিয়াসলি ডিটেক্ট করবে, না স্যারের শরীর থেকে এরকম করে হিট বেরোচ্ছে, ঠিক বলছি তো? তাহলে সাপ কি করে দেখতে পাচ্ছে? সাপের অ্যাকচুয়ালি চোখ ঠিক মতো কাজই করে না, ও নিজের জিভটাকে দিয়ে সেন্স করে। বারবার জিভ কেন বার করে? সাপ জিভ বার করছে এবং জিভটাকে তার এই তালুর ওপরে দুটো ছিদ্র থাকে, এখানে ঢোকায়, তাহলে ও এরকম করে সেন্স নিয়ে ঢোকায়, দিয়ে দেখায়, তার ব্রেন রেসপন্স করে যে ওই জায়গাটায় একটা কি আছে যেন, ওইটা কি হচ্ছে, ও ইনফ্রারেড দেখছে। তাহলে প্রকৃতি প্রত্যেকটা জিনিসকে একদম নিপুণ ঠিকঠাক বানিয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? সো এই যে আলো আকাশ নীল দেখছি, তারও রিজন আছে। তাহলে বলতো চাঁদের আকাশ কেমন লাগবে দেখতে? কালো। কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই, বায়ুমণ্ডল নেই মানে বিক্ষেপণ নেই, বিক্ষেপণ না থাকলে কালো। আর একটা বল, ট্রপোস্ফিয়ারের ওপরে কেমন লাগবে দেখতে? কালো। কেন? ট্রপোস্ফিয়ারে ধূলিকণা আছে, বলতে পারলাম। তাহলে কোশ্চেন ঘুরিয়ে করতে পারে যে চাঁদের আকাশ কেমন লাগে? কালো। অবভিয়াসলি ট্রপোস্ফিয়ারের ওপরের রং কেমন? কালো। আমরা শুধু ট্রপোস্ফিয়ারে দেখছি আকাশ কি সুন্দর নীল, সাদা সাদা মেঘ ভাসছে, নো, তার উপর গেলে পরে সব কি ব্ল্যাক, তারপরে সব কি ব্ল্যাক। চ্যাপ্টার শেষ, কমপ্লিট। কারো বুঝতে অসুবিধা?